আরও একবার আমন্ত্রণ, দেখছেন সকালের বাংলাদেশ। দর্শক, কলি এবং এমদাদ আপনাদের সঙ্গে আছি। বলেছিলাম বিরতিতে যাবার আগে চমৎকার দুজন মানুষকে সাথে নিয়ে ফিরবো। আপনারা সবাই জানি এখনকার বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ। এই বাংলাদেশ কথা বলে তরুণদের, এই বাংলাদেশ কথা বলে আগামীর সম্ভাবনার। সুন্দর বাংলাদেশকে গড়তে তরুণদেরকে পাশে নিয়ে তরুণদের সাথে করে আমরা এগিয়ে যেতে চাই। আর সেই প্রত্যাশায় প্রতিদিন আমরা এরকম কিছু গল্প তুলে ধরবার চেষ্টা করি, যেই গল্প আপনাকে, আমাকে এবং আমাদের বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে প্রেরণা যোগায়। আমরা কলি যেই তরুণ যাদের হাত ধরে বাংলাদেশ এগোচ্ছে, আমরা যাদেরকে বলি যে এখন বাংলাদেশের প্রতীক, এরকম জায়গাতে আমাদের সাথে দুজন অতিথি আছে। দুজন অতিথির সাথে পরিচয় করিয়ে দিই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বুশরা হুমায়রা এশা এবং একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ায় এবং আছেন একটা কোম্পানির, একটা মাল্টিন্যাশনাল কোম্পানির যোগাযোগ কর্মকর্তা মাহিন রহমান। আপনাদের দুজনকেই শুভ সকাল, স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছেন আপনারা? আপনাদের দুইজনকে শুভ সকাল। অনেক ধন্যবাদ যমুনা টিভিকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা খুবই আনন্দিত আসতে পেরে আজকে। চমৎকার। একই সাথে একটু দর্শকদেরকে আলাদা করে বলে দিই, দর্শক এই যে দুজন চমৎকার মানুষকে আমরা সাথে নিয়ে বসেছি, এদের শুধু তারুণ্যের সংযোগই নয়, তাদের সংযোগ কিন্তু শিক্ষক এবং ছাত্রীরও। একই সাথে বলতে চাই, তারা দুইজনই একই ইউনিভার্সিটি থেকে একসাথে পড়াশোনা করেছেন। একজন টিচার ছিলেন, পড়াশোনা করিয়েছেন, একজন ছাত্রী ছিলেন, সেখান থেকে এসেছে। সংযোগটা কিভাবে হলো ছিলেন মানে এখনো আছে, টিচার পড়ান এখন, হ্যাঁ, ছাত্রী টিচার সম্পর্কে, হ্যাঁ, সেই সংযোগটাই আমার মনে হয় যে কেমন গল্পটা, কেমন সেই পুরো গল্পটা জানবার চেষ্টা করব। সকালের বাংলাদেশের আয়োজনে মূলত আমরা একটা সুন্দর বেসিক প্রশ্ন দিয়ে আমরা আমাদের আয়োজন শুরু করি। প্রত্যেকটা মানুষ তার দিনের শুরু কি করে করে, দিনের শুরুর গল্প থেকে আসলে নানা রকমের প্রেরণার গল্প আমরা পাই। কখনো কখনো এমন মানুষের সাথে আমাদের সংযোগ হয়েছে যাদের কাছ থেকে দিন শুরুর কথা শুনে আমাদেরও মনে হয়েছে এভাবেও দিনটা শুরু করা যায়। আজ একটু শুনি আপনাদের কাছ থেকে দিনের শুরুটা কিভাবে হয়। আমি দিনের শুরু করি কি পড়াবো আজকে সেটা নিয়ে চিন্তা করে। তো সকালটা যখনই আমার শুরু হয় তখন ওটাই আমার চিন্তা থাকে যে গত রাতে কি পড়াশোনা করেছি এবং আজকে আমি কি পড়াবো, কিভাবে নিজেকে উপস্থাপন করব আমার ছাত্রদের সামনে। ওই চিন্তাটা নিয়েই আমার সকালটা শুরু হয়। এবং তারপর ছাত্ররা খুবই লাকি যে টিচার ঘুমাতে যাওয়ার আগে ঘুম থেকে উঠে। আসলে আমি প্রতি রাতেই চেষ্টা করি যে রাতটা যেন শেষ হয় হচ্ছে একটা বই পড়া দিয়ে। সেটা অবশ্যই সবসময় যে পড়ার বই হবে তা না, অনেক সময় ফিকশন বা নন ফিকশন বইও হয়। তো সেই বইগুলো পড়ে আমি যে তথ্যগুলো দেখি বা চিন্তা করি সেটাই আমি পরবর্তী দিন ওদেরকে দেওয়ার চেষ্টা করি। তো ওই কাজটা আমি আসলে খুবই এনজয় করি এবং খুবই আমার ভালো লাগে যে কিভাবে দিনটা শুরু করবো আমার স্টুডেন্টদেরকে সাথে নিয়ে। ওটা আমার একদম বেসিক চিন্তা এভরিডে। আপনার ক্লাসরুম নিশ্চয়ই খুব মানে লাইভ থাকে, আপনার ক্লাসরুমে নিশ্চয়ই স্টুডেন্ট। আমি অবশ্যই চেষ্টা করি, সেটা অবশ্য ছাত্ররা ভালো বলতে পারবে। আপনার একজন ছাত্রী যেহেতু পাশে আছে, মাহিন, আপনি কিভাবে দিন শুরু করেন? দিন শুরুটা হয় আমার হচ্ছে যখন স্টুডেন্ট ছিলাম তখন তো বেসিক্যালি আমি চেষ্টা করতাম যে সকালে আমরা ধ্যান যেটা বলি মেডিটেশন, আমি সেটা করতাম। এখন যেহেতু অফিসে অনেক তাড়া থাকে, দেখা যায় যে হচ্ছে রাত করে বাসায় আসা হয় বা সকালে উঠতেও দেখা যায় যে আমার একটু অলসতা কাজ করে। তো সেক্ষেত্রে আমি যেটা করি যে ইয়োগাটা প্র্যাকটিস করি, ব্রিদিং ইয়োগা হোক বা ব্রিদিং এক্সারসাইজ হোক, সেটা করি এবং আজকের দিনে আমার কি কি কাজ থাকবে সেটা মাথায় নিয়ে আসলে আগানোর চেষ্টা করি। আজকের দিনের পারপাসটা কি সেই চেকলিস্ট ধরে ধরে আসলে কাজগুলো করার চেষ্টা করি। চমৎকার। দুজনই কাজ এবং নিজেকে নিয়ে বেশ সংযুক্ত, মস্তিষ্ক এবং শরীর আর কাজে, সেটা আসলে বোঝা যাচ্ছিল। তারুণ্য নিয়ে কথা বলার টপিক আজকে আমরা কথা বলবো সম্ভাবনা নিয়ে, আমরা কথা বলবো আগামীর বাংলাদেশ নিয়ে। আপনি সরাসরি তরুণদের সাথে সংযুক্ত একজন শিক্ষক হিসেবে, নানা শ্রেণীর নানা রকমের মানুষ, নানা বয়সী শিক্ষার্থীদের সঙ্গে আপনি প্রতিদিন আপনার দিনে শুরু হয়। একটু কি চ্যালেঞ্জিং সবার সাথে এই যে নানা বয়সী নানা মন মানসিকতার ছাত্রছাত্রীদের সাথে একসাথে নিয়ে তাদেরকে একটা সাবজেক্টে পড়াশোনা করানো বা নিজের চিন্তা ভাবনাটা কেমন হয়, কেমন লাগে? 10 বছর ধরে পড়াচ্ছি তো এখন একটু মনে হয় চ্যালেঞ্জিংই লাগে। কেন আমি বলছি, কারণ অনেকগুলো আমাদের গত বছর মুভমেন্ট গেল, তার আগেও কোভিড গেল। সুতরাং এই সময়গুলোতে কিন্তু অনেক চেঞ্জেস এসেছে শিক্ষার্থীদের মধ্যে, তাদের বিহেভিয়ারের মধ্যে, তাদের কথার মধ্যে, চিন্তা ভাবনার মধ্যে অনেক রকমের পরিবর্তন। সবাই তো ডেফিনেটলি একই রকমের ব্যবহার করে না। তো সেক্ষেত্রে একটু হয়তো আমার
চ্যালেঞ্জিং মনে হয় ইদানিংকাল, যে আমি কি সঠিকভাবে ওদেরকে বুঝতে পারছি কিনা। জেনজি আমরা ব্যবহার করি না, যে আমরা মিলেনিয়াল, ওরা জেনজি, সো ওদেরকে বুঝতে পারাটা আমাদের জন্য আসলে একটা চ্যালেঞ্জ। কিন্তু আমি ওদের সবসময় বলি আমি তোমাদেরকে বুঝতে চেষ্টা করব, কিন্তু আমি কিন্তু জেনজি না, সুতরাং আমার কাছ থেকে এক্সপেক্ট করো না যে আমি তোমাদের মতো হয়ে থাকবো বা তোমাদেরকে আমি বুঝতে চেষ্টা করব, সেটা আমি চেষ্টা করি। চমৎকার। মাহিন যখন অফিসে কাজ করেন, আপনার কি এই জেনারেশন টু জেনারেশন গ্যাপ কিংবা একটা ব্র্যাকেট থেকে আরেকটা ব্র্যাকেটের যে একটা কমিউনিকেশনে একটা বাধা হতে পারে, এইটা কি আপনি ফিল করেন? আপনার কাজের জায়গাটা তো একটু অন্য একটা জায়গা, যেখানে খুব মানে সবসময় অ্যাক্টিভ থাকতে হয়, অন দ্য গো, টোয়ের ওপরে। আমি আসলে এটা ফিল করি না, কারণ আমি নিজেই জেনজি, আমি এই জেনারেশনে বিলং করি। সো আমি দেখা যায় যে মানে আমার মধ্যে একটু মিক্সচার আছে, মানে জেনজি এন্ড মিলেনিয়ালস এর মধ্যে। একটু সিনিয়রদের সাথে যখন আপনার ডিল করতে হয়, ওই জায়গাতে কোনো চ্যালেঞ্জ মনে হয়? আর মানে এটা সেই ক্ষেত্রে আমি এখনো চ্যালেঞ্জটা আসলে পাইনি, কারণ আমার কাছে মনে হয় যে আমার যে ডিরেক্ট বস, আমার এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর স্যার, আমি ম্যাক্সিমাম টাইমে দেখি যে হি ইজ ভেরি স্মার্ট অ্যান্ড ভেরি আপ টু ডেট অ্যাবাউট এভরিথিং। মানে আমার কাছে অনেক ক্ষেত্রে মনে হয় যে আমরা যে কোনো কিছু চিন্তা করি সেটা তার থেকে বেশি উনি আরো ভালো বুঝেন, ভালো জানেন। একটা এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার তো থাকেই, যেহেতু অভিজ্ঞ মানুষ, তো ওই জায়গা থেকে আমার আসলে ওভাবে মনে হয়নি। আচ্ছা, আবারও একটু ম্যামের কাছে ফেরত যাই। ম্যাম, এই যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, পড়াশোনার গণ্ডি পেরিয়ে তারা এখন কর্পোরেটে কাজ করছে, কেউ কেউ সাধারণ মানুষের জন্য কাজ করছে, কেউ নিজেই আবার এন্টারপ্রেনার হয়ে উঠছে। সেই ছাত্রছাত্রীরা তো ফিরে আসে, কখনো কখনো দেখা হয় এই যে এরকম কোনো আড্ডায় বা কোনো গল্পে নিশ্চয়ই তাদের গল্প ফেরত আসে। কেমন লাগে আপনার কাছে? আগে এক ধরনের এক্সপেকটেশন ছিল পরিবারের মানুষদের যে আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে এই হবে, এইরকম একটা ক্যারিয়ার করবে। এখন ছেলেমেয়েরা কিন্তু নানা ক্যারিয়ার বেছে নিচ্ছে। একজন টিচার হিসেবে আপনি যাদেরকে পড়াচ্ছেন বা যারা পড়াশোনা করে নিজেদের ক্যারিয়ার বিল্ড করছে, এই যে পরিবর্তনের জায়গাটা কিভাবে দেখেন আপনি এই জায়গাটায়? আমার কাছে অসম্ভব ভালো লাগে। আমি জাস্ট 2 মাস আগে একটা এক্সপিরিয়েন্স আউটলেটে গেলাম, যেখানে আমার স্টুডেন্ট ফরেন কসমেটিক্স নিয়ে কাজ করছে, ইম্পোর্টেড কসমেটিক্স, অ্যান্ড শি ইজ ডুইং ওয়ান্ডারফুল। অ্যান্ড দো ও মেনশন করে নাই যে ওর বিজনেসটা কত পয়সার, কত টাকার, কিন্তু আমার ধারণা যে এটা কোটি কোটি টাকার একটা বিজনেস তৈরি হয়ে গেছে এখন। এবং শি ওয়াজ সো কনফিডেন্ট যে সে এটাই করতে চায়, এবং সে দেশের বাইরে গিয়েছে, কিন্তু তার দেশের বাইরে ভালো লাগছে না, সে দেশেই আবার ফেরত আসতে চায় এবং দেশেই সে কন্টিনিউ করতে চায় বিজনেসটা। তো এটা তো একটা ডেফিনেটলি অনেক বড় চেঞ্জ যেটা দেখতে পাচ্ছি। কারণ আগে সবাই চিন্তা করতো যে আমার চাকরিই করতে হবে, কিন্তু এখন সবাই চিন্তা করছে যে না, আমি একটা নিজের কিছু করতে চাই, আমার যেটা ভালো লাগে সেটা আমি করতে চাই। এটা তো একটা অনেক বড় বিষয়, এবং এটা অবশ্য আমরা ক্লাসেও বলি যে তোমাদের 18 বছর বয়স হয়ে গেছে, তোমরা নিজের সাবজেক্ট পছন্দ করতে পারো না, কিন্তু অ্যাটলিস্ট চাকরি করবে না বিজনেস করবে সেটা নিজেরা পছন্দ করে করার চেষ্টা করো। ওইটা আমরা সবসময় ওদেরকে এনকারেজ করি। অ্যাজ এ টিচার এখন ডেফিনেটলি এখন অনেক পরিবর্তন এসেছে, টিচারদের মধ্যেও অনেক পরিবর্তন এসেছে, আগের মতো আর নেই, সেই ট্রেডিশনাল ধারণাটা আর এখন নেই। এই সংযুক্ত প্রশ্ন যদি আবার আমরা স্টুডেন্টের কাছে ফেরত যাই, আমরা যদি বাহিনীর কাছে যাই, ইমদাদ কি মনে হয় যে আমাদের সোসাইটি, আমরা পড়াশোনা করে যখন বের হচ্ছি, সোসাইটিতে আমরা যাচ্ছি, চাকরির বাজারে আমরা যাচ্ছি, এখন তো চাকরির বাজারের খবর যদি বলি মোটা দাগে মানে অনেক অপরচুনিটি আছে, কিন্তু আবার অনেক চড়াই উচ্চয় পার হয়েও একটা জায়গায় যেতে হয়। প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বা যে কোনো জায়গা থেকে একটা লম্বা সময় পড়াশোনা করে স্টুডেন্টদেরকে ক্যারিয়ারটা আসলে বিল্ড করতে গেলে যে ঝক্কিটা দিয়ে পেরোতে হয়, সেইটাও নিশ্চয়ই, সেই জার্নিটাও খুব বেশি স্মুথ না, একেবারেই না। একজন আপনি তো নতুন কাজ করছেন, সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হচ্ছে চাকরির এনভায়রনমেন্ট কেমন তরুণদের জন্য? চাকরি এনভায়রনমেন্ট, আমি যেখানে কাজ করছি সেখানে আমার কাছে মনে হয় যে ইটস আ গুড প্লেস টু ওয়ার্ক, আমার এনভায়রনমেন্টটা ভালো। আদার দেন দ্যাট আমি মনে করি যে এন্টারপ্রেনিউর হওয়াটা অ্যাকচুয়ালি বেস্ট অপশন, কারণ আমার কাছে মনে হয় যে নিজের একটা কিছু, নিজের পরিচয়, সেটা আমি জিনিসটাকে ওন করি, দ্যাটস সামথিং ভেরি মাচ বিগার দেন ওয়ার্কিং ইন অ্যান অর্গানাইজেশন। আমার কাছে লাগে যে নিজে এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করে দেয়া, আর দেখা যায় যে একটা নিজের প্রতিষ্ঠান থাকলে আসলে নিজের স্বাধীনতাটা থাকে, আমি যেভাবে অপারেট করতে চাচ্ছি সেইভাবে অপারেট করতে পারছি, যদিও অনেক রিস্ক অ্যান্ড অপরচুনিটিসও থাকে। তো আমার কাছে তারপরও মনে হয় যে দিন শেষে হয়তো বা চাকরি থেকে এক্সপিরিয়েন্স গেইন করে আমার কাছে মনে হয় যে এখান থেকে তো আমি শিখতে পারছি যে কিভাবে একটা অর্গানাইজেশন অপারেট করছে। সো এখান থেকে গেইন করে আমার কাছে মনে হয় যে কোনো একটা বিজনেস আইডিয়া নিয়ে মাঠে নামাটা আসলে ভালো। এই জায়গাতে যদি বুশরা হুমায়রা আপনার কাছে আসি, যে আপনারা যেহেতু পড়ান,
যখন মাহিন বলল এটা কিন্তু শুনতে খুব ভালো শোনা যায়, হ্যাঁ, যে আমি ওনার হব, নিজের মতো করে কাজ করব, নিজের চিন্তাটা, বাট প্র্যাকটিক্যালি যদি সারা পৃথিবীর যদি স্টার্ট আপ কোম্পানিগুলোর দিকে অনলি 5% কিন্তু ও সাকসেস করতে পারে। বাংলাদেশে এই মুহূর্তে বিশেষ করে রাশিয়া ইউক্রেন ওয়ার শুরু হওয়ার পরে যে কোনো ইনভেস্টমেন্ট পাওয়াটা খুবই টাফ একটা জায়গাতে আছে। আমার প্রশ্নটা আপনাদের কাছে, আপনারা যখন ক্লাসরুমে থাকেন এইখানে তো যে অনেক কিছু আপনারা ডিকটেট করতে পারেন আমার চিন্তাটা কোন দিকে যাবে, এই জায়গাগুলো থেকে আপনারা একটু হ্যান্ড হোল্ডিং করেন যে একজন স্টুডেন্ট ও যখন গ্রো করছে মানে ও রাইট জায়গাতে আছে কিনা? স্টুডেন্টরা আসলে আইডিয়া অনেক শেয়ার করে, ক্লাসেই অনেক ইন্টারঅ্যাক্টিভ সেশনস যায় আমাদের, যেখানে স্টুডেন্টরা হয়তো কেউ বলছে যে আমি পার্টিকুলারলি হেলমেটের বিজনেস করতে চাই, বা আমি পার্টিকুলারলি একটা অনলাইন বুক শপ তৈরি করতে চাই। এরকম অনেক বিজনেস আইডিয়া নিয়ে কিন্তু আমরা ক্লাসে কথা বলি। যেহেতু আমি ইনফরমেশন সিস্টেমস পড়াই, সুতরাং সেখানে সফটওয়্যার তৈরি করা, একটা নতুন অ্যাপ্লিকেশন বাংলাদেশে তৈরি করে সেটা কী ধরনের বিজনেস হতে পারে, এই ধরনের বিষয়গুলো নিয়ে কেস স্টাডি সলভ করা, অ্যানালাইসিস করা, ইন্টারাকশন করা, এগুলো আমরা কিন্তু কন্টিনিউয়াসলি করি। তো ওই মেন্টাল গ্রোথটা আমার মনে হয় যে ক্লাসরুম থেকেই আসলে তৈরি হয়। আর বিজনেসের বিষয়টা যেটা, যে কেউ হয়তো চিন্তা করছে যে ওর মতো মাহিনের মতো যে আমি চাকরিটা প্রথমে করব, তারপরে আমি চিন্তা করব যে আমি বিজনেসে যাচ্ছি কিনা। আবার কেউ আবার চিন্তা করছে যে না, আমি প্রথম থেকে আমি বিজনেসই করতে চাই, আমি আসলে চাকরিতে যেতেই চাই না। এবং যে এক্সপিরিয়েন্সটা আমি বললাম, সেই লাভিস্তা শপটার যে ওনার, আমার কাছে মজা লাগলো যে আমার যে টিচিং অ্যাসিস্ট্যান্ট সেও ওখানে চাকরি করে, এবং যে ওনার সেও আমার স্টুডেন্ট। তো মানে এই এক্সপিরিয়েন্সগুলো আসলে খুব মজার, যেখানে আমি একটা এক্সপিরিয়েন্স আউটলেটে গিয়ে আমার স্টুডেন্টকেও পাচ্ছি ওনার হিসাবে, আমার টিচিং অ্যাসিস্ট্যান্টকেও পাচ্ছি ওখানকার একজন কর্মকর্তা হিসাবে। এটা খুবই ইন্টারেস্টিং, আমার কাছে খুব ভালো লাগে। না, শিক্ষক হিসেবে নিশ্চয়ই এটা খুবই, মানে আপনি যেটা বলছেন যে খুবই প্রাউড, অনেক বড় পাওয়া। আমরা আপনাদের সাথে আরো কথা বলতে চাই। আমরা মাহিন একটা বিরতি থেকে ফিরে এসে আমরা আপনাদের সাথে আরো কথা বলতে চাই। সকালের বাংলাদেশ দেখছেন আপনারা, আমাদের সাথে দুজন অতিথি আছে, তাদের সাথে কথা বলছি। একটা বিরতিতে যাব এখন। আর আপনাদের যদি কিছু বলার থাকে, যদি কিছু জানবার থাকে, তারুণ্য নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে করতে পারেন। আমরা সরাসরি সম্প্রচারিত হচ্ছি, সঙ্গেই থাকুন। ফিরছি একটা ছোট্ট বিরতির পরে। আমন্ত্রণ, শুভ সকাল আরও একবার যারা এই মুহূর্তে সংযুক্ত হলেন আমাদের সাথে। কলি এবং এমদাদ আপনাদের সঙ্গে আছি। চমৎকার একটা দিনের শুরু আমরা করেছি, দুজন অসম্ভব সুন্দর মানুষের সাথে আমাদের দিনের শুরু আজকে হয়েছে। আমাদের সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বুশরা হুমায়রা এশা, এবং যোগাযোগ কর্মকর্তা আছেন আমাদের সাথে মাহিন রহমান। কথা বলছিলাম, গল্প করছিলাম আমরা তাদের সাথে। আমরা যদি আবারও বুশরা হুমায়রা এশা ম্যাডাম আপনার কাছে আসি, আপনি প্রথম প্রশ্নের উত্তরে বলেছিলেন যে 10 বছর চাকরি করার পরে এখন একটু চ্যালেঞ্জিং মনে হয়। এখন কেন চ্যালেঞ্জিং মনে হয়, কোন জায়গাটাতে? প্রথম দিকেও চ্যালেঞ্জিং ছিল, কিন্তু প্রথম দিকের চ্যালেঞ্জটা ছিল হচ্ছে কিভাবে পড়াবো সেটা বোঝার চ্যালেঞ্জ। আর এখন যেহেতু অনেক দিন পড়িয়েছি এবং বিভিন্ন সিচুয়েশনে, অনলাইনে পড়িয়েছি, অফলাইনে পড়িয়েছি, অফলাইনে বাই সেমিস্টারে পড়িয়েছি, ট্রাই সেমিস্টারে পড়িয়েছি, সো বিভিন্ন সময় বিভিন্ন হিসাবে এখন ওইটা লেস চ্যালেঞ্জিং মনে হয়। এখন মনে হয় যে ক্লাসে কি করলে ওর মনোযোগটা থাকবে, এবং স্টুডেন্টের চেহারা দেখলে বোঝা যায় কিন্তু যে ও ক্লাসে আছে নাকি ক্লাসে বসে অন্য কোনো জায়গায় আছে, এটা বোঝা যায়। তো ওই জন্য ওই জায়গাটাতে মনে হয় যে বেশি চ্যালেঞ্জিং লাগে, কারণ যেহেতু আমরা এখন একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। অনেক ছাত্র থাকে যারা আসলেই এখন বর্তমানে অনেক বড় বড় কাজের সাথে জড়িত, বিভিন্ন সরকারি কাজের সাথে জড়িত, ওখানে তারা বিভিন্ন রেসপন্সিবিলিটি পালন করছে, রাস্তায় রেসপন্সিবিলিটি পালন করছে, ট্রাফিকের সাথে। এগুলো তো ভালো, পজিটিভ আর অবশ্যই ভেরি পজিটিভ, এবং আমি এগুলোকে পজিটিভ হিসেবেই দেখতে চাই। কিন্তু আমি একই সাথে ওদেরকে সবসময় একটা কথা বলি যে দেখো, আমি যেরকম একটা টেলিভিশন প্রোগ্রামে যাব, আজকে কথা বলবো, কিন্তু আমি কিন্তু তোমাদের ক্লাসটা ঠিকই নিব। তো তেমনি তোমরা ক্লাসে আগে আসবে, তারপরে তোমরা এই কাজগুলো করবে। তো ওই জায়গাটায় দেখা যাচ্ছে দায়িত্বটা অনেক বড়। তো সেক্ষেত্রে ওরা ব্যালেন্সটা ঠিকমতো করতে পারছে কিনা সেই চ্যালেঞ্জটা তো অবশ্যই আছে, এবং দেশ নিয়ে চিন্তা করছে অনেক বেশি, বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তা করছে অনেক বেশি। তো আমার কাছে মনে হচ্ছে যে সেই ক্ষেত্রে পড়াশোনাটা কি পিছিয়ে যাবে কিনা, ওই জায়গাটা চ্যালেঞ্জ আমার মনে হচ্ছে। যাবে কিনা এটার উত্তর তো মনে হয় আমরা এখন পেতে পারি কিনা, মানে কিছুটা তো পেতেই পারি। আপনার কি মনে হয়? মানে আপনি তো অ্যাটলিস্ট মানে মার্কস দেখলে বুঝতে পারেন যে এটা কেমন যাচ্ছে, ওইটা কি কোনো রেজাল্ট আছে সোফার? আমার কাছে যেটা মনে হয় যে যদিও আমরা তথ্যগতভাবে এভাবেই চিন্তা করি যে মার্কস ভালো আসলেই ভালো স্টুডেন্ট, কিন্তু এখন আমরা একটু ডিফারেন্টভাবেও চিন্তা করি যে কেউ কি আসলে স্কিলড হলো কিনা, কেউ কোনো সফটওয়্যারে আসলেই এনরিচড কিনা, কেউ সুন্দর করে কথা বলতে পারে কিনা। তো সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখি। তো এটার আসলে আউটকামটা দেখতে হলে আমার মনে হয় আরও
2-3 বছর সময় লেগে যাবে যে আসলে তারা যখন পাশ করে বের হচ্ছে তারা কতটুকু কন্ট্রিবিউট করছে, তারা দেশকে কতটুকু ভালোবাসছে, দেশের কথা কতটুকু চিন্তা করছে। আবার অনেক স্টুডেন্টকে এটাও দেখছি যে তারা দেশের বাইরে পড়তে যাচ্ছে এবং তাদেরকে আমি প্রতিনিয়তই বলি যে তুমি দেশে ফিরে এসো, দেশকে তুমি কিছু একটা দিয়ে যেও উপহার। তো ওটা একটা বিষয়। তো এটা একটু এখনো দেখার বিষয় আছে, আরো 3-4 বছর সময় লাগবে আমার মনে হচ্ছে। যে মাহিন, টিচার বললো যে স্টুডেন্টরা পড়াশোনা করছে, পড়াশোনার পাশাপাশি আরো অনেক কিছু করছে। একটা সময় ছিল জেনজিদের আগের সময়টা যদি বলি, যখন তারা পড়াশোনা করতো শুধুই পড়াশোনা করতো, অথবা পড়াশোনার পাশাপাশি আমি যাচ্ছি সেই জায়গাটাতে, পড়াশোনার পাশাপাশি টিউশনি দিয়ে হয়তো বা গেছে, এত সুযোগও ছিল না স্টুডেন্টদের কাজ করার, টু বি অনেস্ট একটা সময়। এখন স্টুডেন্টরা নানা রকমের নানা কিছু করছে, তারা পড়াশোনার সময়কালীনই নানা রকম কাজে ব্যস্ত হচ্ছে, পড়াশোনার সাথেও সংযুক্ত তাদের রয়েছে। চাপ আছে কিনা এই জায়গাটাতে কোনো, মানে এই পথটা চলতে জেনজিরা কি ফিল করে, তারা কি এটাতে আসলে এটা কি তারা নিজেরা এনজয় করছে পুরো জার্নিটা, নাকি নিজের সারাউন্ডিংসটা নিজের মতো তৈরি করতে চায় বলে এটা তারা করতে চাইছে? কি মনে হয় একজন তরুণ হিসেবে? আর এই যে যখন পড়াশোনা করে বাইরে বের হচ্ছেন, খুঁজে পেতে মনোযোগের কোনো বিঘ্নতা ঘটে কিনা? আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা বলি, সেক্ষেত্রে আমি যখন ইউনিভার্সিটি টাইমটাতে ছিলাম, আমি জাস্ট বেসিক্যালি পড়াশোনাতেই ফোকাস করতাম। কারণ একটা টাইমে আমার ইচ্ছা ছিল যে আমার টিচারদের দেখে আমার কাছে মনে হতো যে একটা টাইমে আমিও টিচার হব, আমিও ক্লাসে এসে লেকচার দিব, এরকম আমার কাছে মনে হতো। বাট এখন আমার কাছে কর্পোরেটে ঢুকে আবার কর্পোরেটটা ভালো লেগে গেছে। তো আমি যখন, মানে এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে যে আমি আসলে নিজের মতন এনভায়রনমেন্টটা ক্রিয়েট করব, নিজেই আগে বিজনেস করব বা অন্য কোথাও জায়গাটা এক্সপ্লোর করব কিনা পড়াশোনার পাশাপাশি। আমার কাছে মনে হয় যে এটা কমপ্লিটলি নিজের উপর ডিপেন্ড করে। আমি যেরকম ছিলাম যে আমি খুবই পড়াশোনার মধ্যে ছিলাম, মানে আমার কাছে অলওয়েজ মনে হতো যে আমাকে ভালো করতেই হবে, ক্লাসে টপার হতেই হবে। ও কিন্তু অনেক ভালো স্টুডেন্ট, ও সুম্মা কাম লাউডা অ্যাওয়ার্ড উইনার, বাহ, 3.92 সিজিপিএ, রাইট? মানে আপনি শেষ করেন তারপরে। সো আমার কাছে ওই ব্যাপারটাই লাগতো, আমার কাছে মনে হতো যে আমাকে পড়াশোনা আমাকে অনেক আপগ্রেড করছে, আমার কাছে এরকম মনে হতো। আমি যখন পড়তাম আমার কাছে মনে হতো যে বুকস আর মাই বেস্ট ফ্রেন্ড, এরকম একটা ফিলিং এটা আমার এখনো কাজ করে। আমি জানি না, অনেকে শুনলে হয়তো বা জিনিসটাকে খুব নেগেটিভলি নেয় যে হ্যাঁ ও নার্ড বা ও অনেক বেশি পড়াশোনা করে, সারাক্ষণ পড়াশোনা নিয়েই থাকে। বাট আমার কাছে আমার ফিলিংসটা আমার কাছে ভ্যালিড বেশি, এটা আমার কাছে মনে হয়। শুনেন, যারা এটা বলবে তাদের সিজিপি আপনি জিজ্ঞাসা করতে পারেন, নিশ্চিত তাদের 3.92, যেটা আপনার মিস বললেন তার নিচে। মানে আপনি সাধারণত মানে একাডেমিক্যালি যারা অনেক বেশি সাউন্ড হয় তারা, আপনি যেটা বললেন এই জাতীয় প্রফেশনে আসে। আপনি কাজ করেন একটা ইন্টারেস্টিং আর একটা স্পেসে, আপনি কর্পোরেটে কাজ করছেন, আপনি পিআর অ্যান্ড কমিউনিকেশন, এই স্পেসে যখন আপনি কাজ করলেন বছরখানেক কিংবা তারও বেশি সময় কাজ করছেন, এখানকার এক্সপিরিয়েন্সগুলো কেমন? বিকজ এটা তো একটু টোটালি অন্য একটা ডোমেইন, এখানে আপনার যে ইন্টারাকশনগুলো উইথ দ্য স্টেক হোল্ডার্স খুব আলাদা। এই জায়গাটার অভিজ্ঞতাটা একটু বলেন মাহিন। এই জায়গাটার অভিজ্ঞতাটা আসলে মানে আমার কাছে বলবো যে খুবই মজার। কারণ দেখা যাচ্ছে যে বিভিন্ন আমি মিডিয়া হাউসগুলোতে যাচ্ছি, তাদের অ্যানিভার্সারিগুলোতে যাচ্ছি, আমি কমিউনিকেট করতে খুব পছন্দ করি, আমি খুবই ফ্রেন্ডলি মানুষ। সো আমার কাছে মনে হয় যে মানে আই নিড স্পেস টু টক, আই ডোন্ট লাইক বোরিং ডেস্ক জবস। সো আমার কাছে মনে হয় যে এই যে আউটগোয়িং, আমি যে গিয়ে কথা বলতে পারছি, কারোর সাথে ইন্টারাকশন, কাউকে গিফট দেয়া, অ্যানিভার্সারি হোক, ঈদ হোক, সো সেই জার্নালিস্টদের সাথে কথা বলা, মানে বিভিন্ন জায়গায় আসলে তখন নেটওয়ার্কিং স্প্যানটা অনেক বেড়ে যায়। আমি আসলে এই জিনিসগুলো খুব এনজয় করি এবং পছন্দ করি। সো সেক্ষেত্রে আমি বলবো যে আমার কাছে খুবই ভালো লাগছে এই সেক্টরটা সো ফার। সেটা মনে আমরা কিছুটা বুঝতে পারছি, কিন্তু খুবই এক্সাইটেড। ম্যাডাম, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই আলাদা করে। যখন কথা বলছিলাম মাহিনের সাথে, প্রাণবন্ত উচ্ছ্বাস, নতুন কাজ করছে, সুন্দরভাবে পৃথিবী দেখতে চায়, সেই সম্ভাবনা আছে, আমরা সেটাও শুনছিলাম। প্রত্যেকটা স্টুডেন্ট নানা রকম পরিবেশ, পরিজন, পরিবার থেকে একসাথে এসে একটা ইউনিভার্সিটিতে জড়ো হয়। সেখানে পড়াশোনার পাশাপাশি আমরা নানা রকমভাবে তাদের চিন্তার জায়গায় পরিবর্তন আনার চেষ্টা করে থাকেন আপনারা টিচার, আমরা জানি। আমি নিজেও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, সেই জায়গা থেকে বলছি। মোরালিটির জায়গা থেকে টিচারদের চেষ্টা কতখানি এখন আছে স্টুডেন্টদেরকে গ্রো করানোর? এই যে ছাত্রছাত্রীদের সাথে টিচারদের যেই গ্যাপ বা যেই দূরত্ব, সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে এখনকার স্টুডেন্টদের সাথে ওই ব্রিজটা টিচাররা কমিউনিকেট করতে পারছে এবং তারা দুইটা পক্ষ না একই জায়গায় চিন্তা ভাবনা করার মতো জায়গায় আসতে পারছে? কি মনে হয়?
আমি একই সাথে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হিসেবেও কাজ করছি, চমৎকার। সিনিয়র লেকচারার হওয়ার সাথে সাথে। তো ক্লাসে যেরকম পড়াচ্ছি, আবার ক্লাসের বাইরে ওরা যখন আন্দোলন করে তখন ওদের পিছনে গিয়ে দাঁড়িয়েও থাকি। তো একই সাথে যেহেতু দুইটা রোল প্লে করতে হয়, সুতরাং ওদেরকে খুব কাছের থেকে বুঝি। বিভিন্ন রকমের যখন বাধা বিপত্তি ঘটে অথবা বিভিন্ন রকমের সিচুয়েশনে যখন ওরা পড়ে, তখন কিন্তু ওদের পিছনে গিয়ে দাঁড়াতেই হয়। তো মোরালিটির জায়গাটা ডেফিনেটলি একটু তো কিছু চ্যালেঞ্জ আমি ফেস করছি, আমি বলেছি। এখন মনে হচ্ছে যে ওরা যেভাবে চিন্তা করে সেভাবে চিন্তা করাটা একটু ডিফিকাল্ট আমাদের জন্য, যেহেতু আমরা একটা ডিফারেন্ট জেনারেশন। চেষ্টা করি আমি ওদের মতো করে বুঝতে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা এভাবেও চিন্তা করি না যে এই কাজটা তুমি ভুল করেছো, তাহলে তুমি এটার জন্য একটু শাস্তি পাও, একটু একটু বোঝো যে কাজটা করা ঠিক না। তো সেক্ষেত্রে হয়তো ওদের একটু মনে হয় যে না, কেন এটা পানিশমেন্ট হবে, কেন আমাদেরকে আর একটু বুঝিয়ে সুযোগ দেওয়া হবে না। তো এই জায়গাগুলোতে হ্যাঁ ডেফিনেটলি কাজ করার আরও সুযোগ আছে। সাইকোলজির জন্য আমাদের সাইকোলজি কাউন্সিলর আছে, এবং ইউনিভার্সিটি এখন চিন্তা করছে যে কিভাবে স্টুডেন্টদেরকে আরও বেশি ক্লাব ওয়ার্ক এবং জিম, স্পোর্টস এগুলোতে কানেক্ট করা যায়। আসলে শুধুমাত্র পড়াশোনাটা যেন ক্লাসরুম ওরিয়েন্টেড না হয়, দেশের বাইরে গিয়ে তারা যেন এক্সচেঞ্জ প্রোগ্রামগুলোতে যায়, ইউনিভার্সিটিগুলোতে দেখে যে ওদের ইউনিভার্সিটিতে কি ভালো আছে, আমাদের ইউনিভার্সিটিতে কি নাই, সেই এক্সচেঞ্জ প্রোগ্রামগুলোর ব্যবস্থা করা হচ্ছে। তো এরকম অনেক অ্যাক্টিভিটি এখন হচ্ছে, যেটা আগে আমি যখন স্টুডেন্ট ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পাই নাই। তো ওই জন্য আমার কাছে একটু মনে হয় যে হ্যাঁ, ওরা জেনজি হিসেবে অনেক প্রিভিলেজড, অ্যান্ড অবশ্যই প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও এটা আমি বলবো যে অনেক বেশি প্রিভিলেজড। চমৎকার, আরো গল্প করবো আমরা করব, কিন্তু একটা শুধু আপনি মানে ইয়েস নোতে আনসার দিতে পারেন। কাউন্সিলিং যেটা বললেন, এটা কি শুধু স্টুডেন্টদের জন্য, নাকি টিচাররাও ওদের সাইকোলজি বোঝার জন্য টিচাররাও এটা নিতে পারেন অথবা নেন? এখন আপাতত স্টুডেন্টদের জন্যই আছে, তবে টু বি ভেরি অনেস্ট, মাঝে মাঝে সারা দিন ক্লাস নিয়ে তারপর বিভিন্ন ডিউটি যখন থাকে, যেমন আজকে আমার ডিউটি ডে শুরু হবে সকাল 9টা থেকে, তো তখন মাঝে মাঝে দিনের শেষে আমার মনে হয় আমারও দরকার কাউন্সেলিংটা, আমারও দরকার, নিশ্চিতভাবে দরকার, এবং ওদের সাইকোলজি বোঝাটার জন্য দরকার। আমরা এই নিয়ে আরো কথা বলবো। আমরা সকালের বাংলাদেশ দেখছেন আপনারা। আমরা একটা বিরতি থেকে ফিরে এসে তাদের সাথে আবার আমাদের অতিথিদের সাথে আরো কথা বলবো। ছোট্ট বিরতির সঙ্গেই থাকুন। সকালের বাংলাদেশ দেখছেন আপনারা, সবাইকে আবারও আমন্ত্রণ। এমদাদ আছি, সেই সঙ্গে আছে আমি জান্নাতুল কলি। আমাদের সঙ্গে আছেন শিক্ষক বুশরা হুমায়রা, আছেন আমাদের সঙ্গে মাহিন রহমান, তিনি একজন যোগাযোগ কর্মকর্তা। গল্প করছিলাম তার সাথে। আমরা আরও একবার টিচারের কাছে ফেরত যাই। ম্যাম, এই যে লম্বা সময় 10 বছর আপনি ছাত্রছাত্রীদেরকে পড়িয়েছেন, পড়ানোর তো একটা জার্নি আছে আলাদা একজন শিক্ষকের। ভালো লাগার কাজ না হলে 10 বছর আসলে একই কাজ করা সম্ভব হতো না, এবং আপনাকে দেখে আপনার গল্প শুনে মনে হচ্ছে আপনি আপনার কাজটা ধারণ করেন, খুব স্যাটিসফাইড একজন মানুষ কথা বলছে। হ্যাঁ, কথা বলছে একজন শিক্ষক। লম্বা সময় আপনি পার করেছেন শিক্ষকতায়, তরুণদের বা নতুন প্রজন্মকে পড়াশোনা করিয়ে তারপর তাদেরকে ছোট একটা পুকুর থেকে নদীতে ছাড়া হচ্ছে, দেখছেন এই জার্নি আপনি বছরের পর বছর। এই পুরো জার্নিতে আপনার কি গল্প আছে বলার, যেটা আমরা শুনবো বা অন্য টিচাররা শুনবে, তাদের স্টুডেন্টরা শুনবেন? একজন টিচার কি গল্প বলতে চায় এই পুরো জার্নিটা নিয়ে? আপনার গল্পটা একটু শুনতে চাই। একটা ছোট্ট গল্প বলতে পারি, যেটা কোভিড-19 সময়, মানে 2022-তে যখন আমাদের 2020-তে যখন সব বন্ধ হয়ে গেল, তখন যে সিচুয়েশনটা ছিল যে ক্লাসরুম বন্ধ, অনলাইনে চলে গেল, বাধ্য হলাম যেতে। ওই সময়টাতে আমরা একটা কাজ করেছিলাম, যেখানে আমার ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক আশিস তালুকদার, উনি আমাকে বললেন যে এশা তুমি কিছু একটা করো, আমরা ফান্ড রেইজ করি এবং আমরা সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াই। এবং সেই সময় আমার যিনি কলিগ কোহিনুর বিশ্বাস, উনি আমাকে বললেন যে হ্যাঁ, তুমি যদি ফান্ড রেইজ করতে পারো, আমি রাস্তায় গিয়ে গিয়ে মানুষ খুঁজে আমি সাহায্য করতে রাজি। এবং ওই সময় অনেক স্টুডেন্টদের সাথে আমরা কানেক্ট করেছি, স্টুডেন্টদের এরিয়াতে যারা আসলেই সুবিধা বঞ্চিত, যারা আসলেই সে সময় বিপদে ছিল, চাকরি চলে গেছে, কাজ করতে পারছে না, দিনে খেটে খাওয়া মানুষ, সেই সব মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছিলাম। এবং এই কাজটা করতে করতে এটা আমরা 4 বছর ধরেই করেছি, 2020 থেকে শুরু করে 2024। এবং আমার কাছে মনে হয়েছে যে এই যে জার্নিটা, যে আমার শিক্ষকের কাছ থেকে কিছু পাওয়া এবং তারপর আমার স্টুডেন্টদেরকে দেয়া, এই যে কানেকশনটা, এইটা আমার কাছে মনে হয়েছে যে একটা ওয়ান্ডারফুল কানেকশন। এই কানেকশনটা আমার মনে হয় যে ওই যে বলে না যে জীবনটা একটা সার্কেলের মধ্যে দিয়ে ঘুরে আসে, সেরকম একটা অনুভূতি হয়েছে আমার এই জার্নিটার মাধ্যমে। আসলে
জি জি, শেষ করেন। আর একটা ছোট্ট লাইন বলার আছে, সেটা হচ্ছে যে ইউএনডিপির একটা টাইটেলও আছে এই কাজের জন্য, কোভিড-19 ভার্সেস টাইগার্স। সেটা ইউএনডিপি থেকে একটা জার্নাল পাবলিশ হয়েছে, যেখানে 30 জন মানুষকে তারা সম্মান দিয়েছেন, তো তার মধ্যে আমার নামটা আছে ছোট করে। অসাধারণ, অনেক অভিনন্দন আপনাকে। যদিও অনেক বছর পরে অভিনন্দনটা দিলাম, আমরা সুযোগ পেলাম। মাহিন, এই অভিজ্ঞতা থেকে যদি বলি, তিনি বলছিলেন যে স্টুডেন্ট থাকা অবস্থায় টিচার হয়ে তিনি যে কাজটা করেছেন, এই কাজগুলো যখন স্টুডেন্ট লাইফে আমরা করি, কাজের জায়গাতে কোর কাজ যেটা, সেটা কি কোনোভাবে এই এক্সপিরিয়েন্সটা হেল্প করে মাহিন? অবশ্যই হেল্প করে। আমার কাছে যেটা মনে হয় যে এখানে তো অনেকগুলো মানুষকে আমার হ্যান্ডেল করতে হচ্ছে, বা অনেক মানুষের কাছে আমার পৌঁছাতে হচ্ছে অনেক কিছু, সেটা ত্রাণ হোক বা খাবার দাবার যেটাই হোক না কেন। তো আমার কাছে মনে হয় যে এই যে ম্যানেজমেন্টটা, এখান থেকে একটা স্টুডেন্ট যখন হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলেন, বা হচ্ছে যেখানে পড়াশোনার বাহিরে যদি সে কোনো এই টাইপের কাজ করে থাকে, ফান্ড রেজিং থেকে শুরু করে সেটা একদম মানুষের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত, সো তার মধ্যে আমার কাছে মনে হয় যে সেই ম্যানেজমেন্ট স্কিলগুলো ক্রিয়েট হয় তার, যে কখন কোথায় কিভাবে দিব। অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট একটা বড় ইস্যু, যে হ্যাঁ কোন টাইমে দিলে তার কাছে মানে জিনিসটা পৌঁছাবে, কোন ট্রান্সপোর্টে গেলে জিনিসটা আরও তাড়াতাড়ি হবে। তো অনেক কিছু আমার কাছে মনে হয় যে অনেক স্কিল গেইন হয় এবং অনেক কিছু জানা হয়। এই অপারেশনটা তো মনে হয় ম্যাম শুধু ঢাকার ভিতরে করেছেন এমন না, ম্যাম ঢাকার বাহিরে গিয়েও করার চেষ্টা করেছেন বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, যেখানে মানুষ ফ্লাড এফেক্টেড ছিল ওই টাইমটায়। সো আমার কাছে মনে হয় যে ওই সময় যারা কাজ করেছেন তাদের আসলে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে, এটাই আমি বলতে চাই, যে মানে এন্ড দ্যাটস আ ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আই উড সে। এই যে দুইজনের গল্পে কিন্তু একটা জিনিস ইমদাদ দেখলেন, আপনি পুরোটা সময় জুড়ে দুইজন গল্প করলেন, একজন আরেকজনকে কিন্তু কমপ্লিমেন্ট করে গেলেন। টিচার যেমন করলেন, স্টুডেন্ট প্রত্যেকটা কাজের জন্য টিচারকে স্মরণ করলেন। এই সুন্দর সম্পর্কগুলো আশেপাশে প্রবাহিত হোক, সংক্রমণের মতো করে ছড়িয়ে যাক, আমরা এটাই চাই। ভালো যে কোনো কিছুর পাশে আমরা থাকতে চাই, আমরা চাই ভালো আগামীর ভবিষ্যতে তরুণরা এবং যারা প্রবীণ আছেন তারা একসাথে যোগাযোগ সম্পর্কিত সম্পর্কের মধ্যে দিয়ে সামনে এগিয়ে চলুক, এই প্রত্যাশা আমরা রাখতে চাই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষের পর্যায়ে চলে এসেছি, সময় দিয়েছেন, চমৎকার গল্প হলো, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা যদি কিছু বলতে চান। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আসলে নিজেরাও চিন্তা করিনি যে এরকম একটা সুন্দর আমাদের সময় যাবে আপনাদের সাথে, এবং আমরা অনেক কিছু আসলে শেয়ার করতে পেরেছি, আবার হয়তো ভবিষ্যতে এসে করব, এবং ডেফিনেটলি আপনাদের সেজন্য আপনাদের শুভকামনা চাই। যেন আমাদের শুভকামনা সব সময় থাকবে। মাহিন, খুব অল্প করে এক লাইন, আমি আসলে যমুনা টিভিকে ধন্যবাদ জানাতে চাই। এখানে আমি যেহেতু PR and Communications আমার এর আগেও আসা হয়েছে, বাট ইটস আ টোটালি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ওভার হিয়ার। এই ফার্স্ট সেটে বসে কথা বলছি, প্যানেলে বসার এখানে বসা আলাদা, অবশ্যই আলাদা, ভালো লাগছে। আজকে সকালটা সুন্দর, আর এখানে এসে সকালটা এমনি সুন্দর হয়ে গেল আরো বেশি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, সকাল সকাল অতিথি হয়ে আমাদের এসে সময় দিলেন। দর্শক, আমরাও সকালের বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। বৃহস্পতিবার আজকে শেষ কর্মদিবস সপ্তাহের, এরপরে দুদিন মানে সাপ্তাহিক ছুটির দিন সাধারণত যারা কাজ করেন, আমরা একেবারে শেষ জায়গাতে চলে এসেছি। আমরা চাই আপনাদের আজকের দিনটা অনেক সুন্দর হোক। একই সাথে সাবধানে সচেতন হয়ে চলাফেরা করবেন, আর আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, নিজেদের যত্ন রাখবেন। ভালো থাকুন। শুভ সকাল। আরও একবার বিদায় নিচ্ছি সকালের বাংলাদেশ থেকে। সবাইকে আবারও শুভ সকাল।